হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তোমাদেরকে আমি নিয়ে যাব কাশীপুর উদ্যানবাটি। আসলে আমার এই ভিডিওটা ছাড়ার কথা ছিল 1 তারিখ 1 জানুয়ারি, যেদিন কাশীপুর উদ্যানবাটিতে 3 দিন ধরে উৎসব হয়। 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি। তো এটা 1 জানুয়ারির দিন আমি গেছিলাম, কিন্তু ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাওয়াতে আমি ভিডিওটা করতে পারিনি। তো আমি পুরো ভিডিওটাই দেখাবো কিভাবে যেতে হবে ওখানে গিয়ে। মানে ঠাকুর সম্পর্কে কী আর বলবো, সবাই জানো। তো যতটুকু আমি জানি ততটুকু তোমাদেরকে জানাবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এই কাশীপুর উদ্যানবাটি যাওয়ার জন্য অনেকগুলি রাস্তা আছে। যারা ট্রেনে এসে দমদম নামবে, দমদম থেকে নেমে 11 নম্বর বাস স্ট্যান্ড যাবে। 11 নম্বর বাস স্ট্যান্ড থেকে অটো ধরে চিড়ার মোড় থেকে রাস্তা পার হয়ে অটো ধরলে পরে একদম কাশীপুর উদ্যানবাটির সামনে নামিয়ে দেবে। আরেকটা রাস্তা আছে, দমদম স্টেশন থেকে যদি তোমরা রিক্সা করে সিআইটির মোড় যাও, মানে রবীন্দ্রভারতী, ঠিক আছে, ওখান থেকে রাস্তা পার হলে পরে একটা গলি দেখবে। সেই গলি দিয়ে সোজা একটুখানি হেঁটে গেলে একটা পুলিশ কোয়ার্টার, সেই পুলিশ কোয়ার্টারের ভেতর দিয়ে গেলে পরেই 10 মিনিটের মতো রাস্তা পড়বে, উদ্যানবাটিতে নামতে পারবে। আর যারা ধরো বাসে আসবে শ্যামবাজার থেকে, তারা বাসে এসে ওই রবীন্দ্রভারতীর সামনে নামবে, নেমে ঠিক অপোজিটে গলি দিয়ে গেলে পরেই পেয়ে যাবে। কিংবা চিড়ার মোড় নামতে পারো, চিড়ার মোড় নামলে পরে সেখান থেকে অপোজিটে অটো ধরে তোমরা ঢুকে পড়তে পারবে কাশীপুর উদ্যানবাটিতে। তো আমার বাড়ির থেকে যেহেতু রিক্সা করেই যাওয়া যায়, তাই আমি টোটো রিক্সা নিয়েই গেছি। আর কাশীপুর উদ্যানবাটি গেলে না সবারই মন খুব ভালো হয়ে যায়। আর এই সময়ে যে উৎসবগুলি হয় সেই উৎসবে তো মন একদম জুড়িয়ে যাবে। 1 জানুয়ারি হলো ঠাকুরের কথা, ঠাকুর সম্পর্কে সমস্ত কথা সেখানে হয়। 2 জানুয়ারিতে হলো মা শারদা দেবীর কথা, সমস্ত শারদা দেবীর সম্পর্কে সমস্ত আলোচনা হয়। আর 3 জানুয়ারিতে হলো স্বামী বিবেকানন্দের কথা। তা এই 3 দিন ধরে উৎসব হয়, মেলা বসে। তো তোমরা চাইলে পরে ওখান থেকে কিন্তু ঘুরে আসতে পারো, এবং ভোগ বিতরণও ব্যবস্থা রয়েছে। কাশীপুর উদ্যানবাটিতে এই 1 জানুয়ারি থেকে 3 দিন ব্যাপী যে মহা অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে যেসব ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন, তারা এখানে থাকার ব্যবস্থা আছে, তারা চাইলে পরে কিন্তু এখানে থাকতে পারে। 1 জানুয়ারির দিন মানে কল্পতরু উৎসবের দিন ঠাকুরের যেই ঘরে ঠাকুর ছিলেন লাস্ট 8 মাস উদ্যানবাটির, মানে যেই ঘরে ঠাকুর ছিলেন সেই ঘরটাকে ভক্তবৃন্দের জন্য খুলে দেওয়া হয় ভোর 5টার সময়। আর তার জন্য সারা রাত ধরে ভক্তরা অপেক্ষা করে, লাইনে দাঁড়ায়। আর লাইন পুরো রবীন্দ্রভারতী পার করার পর একটুখানি গেলে পরেই লাইন দেখা যায়, মানে লাইনে মোটামুটি 3-4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। তো ঠাকুরের দর্শন করার জন্য ভক্তরা উদ্বিগ্ন হয়ে সেই 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে এবং কালকে আমার দর্শন করা হয়নি, কারণ আমার যেতে দেরি হয়ে গেছিলো, লাইনটা আরও অনেক বড় হয়ে গেছিলো। তার জন্য কালকে আমি যাইনি। আমি অনুষ্ঠান দেখেছি, বিভিন্ন মহারাজদের কথা শুনেছি। আর ওখানটা এত সুন্দর করে সাজানো হয় না, খুব সুন্দর করে সাজানো হয়। তো ঢুকেই আর মেলা বসে একটা, রাস্তার দুপাশেও মেলা বসে। আর হলো গিয়ে ভেতরে তো বিভিন্ন রামকৃষ্ণ সংঘের যেই বিভিন্ন জায়গায় যে ব্রাঞ্চগুলি রয়েছে সেখান থেকে সবাই আসে, তাদের বিভিন্ন হাতের কারুকার্য জিনিসপত্র নিয়ে, আচার থেকে শুরু করে, ধূপকাঠি থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, ব্যাগ থেকে শুরু করে সব কিছু ওখানে ভেতরে বিক্রি হয়। তো চাইলে পরে তোমরা উৎসব দেখে ওইসব জিনিসও কেনাকাটা করতে পারো। আর ঢুকেই সামনে একটু এগিয়ে গেলে পরেই সেই গাছটার দর্শন পাওয়া যায়, যেখানে ঠাকুর কল্পতরু হয়ে সবাইকে আশীর্বাদ করেছিল যে তোমাদের চৈতন্য হোক। কাশীপুর উদ্যানবাটির এই গেটটা দিয়ে ঢুকে গেলেই দেখা যাবে দুদিকে প্রচুর স্টল বসেছে। আর এই স্টলগুলো নিয়ে বসেছেন রামকৃষ্ণ মিশনের অধীনে যেই বিভিন্ন সংস্থাগুলি বা ব্রাঞ্চগুলি রয়েছে রামকৃষ্ণ মিশনের, সেই ব্রাঞ্চগুলি সমস্ত ধরনের জিনিসপত্র, ঠাকুরের বই থেকে শুরু করে, ঠাকুরের ফটো থেকে শুরু করে, জামা কাপড়, ধূপকাঠি, আচার, পাঁপড়, ব্যাগ সব কিছু নিয়ে বসেছে। তো সামনের দিকে একটু এলে পরেই সেই আম গাছটা, যেখানে ঠাকুর, ওই যে আম গাছটা, সেই আম গাছটার বা ওই জায়গাটাতেই ঠাকুর কল্পতরু হয়ে তার শিষ্যদেরকে
কৃপা করেছিলেন, আশীর্বাদ করেছিলেন যে তোমাদের সবার চৈতন্য হোক। দিনটি ছিল 1 জানুয়ারি 1886 শুক্রবার, আর বাংলায় 18ই পৌষ 1292। তখন মানে শীতের সময় বেশ ঠান্ডাও পড়েছিল, আর ঠাকুরের যেহেতু গলায় ক্যান্সার ছিল তাই ঠাকুরকে দক্ষিণেশ্বর থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। কলকাতায় নিয়ে আসা হয়েছিল তার চিকিৎসা করার জন্য। আর এই ক্ষেত্রে তার গৃহী আর ত্যাগী দুই ভক্তরাই আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সেই গাছ, যেই গাছের সামনে ঠাকুর কল্পতরু হয়ে সমস্ত ভক্তদেরকে আশীর্বাদ করেছিলেন। দেখো গাছটা কি সুন্দর করে সবাই মালা দিয়ে গাছটাকে সুন্দর সাজিয়ে দিয়েছে। অনেকে ফলও দান করছে, মালা ফুল দিচ্ছে, আবার এখান থেকে সবাই আশীর্বাদ স্বরূপ মালা ফুল নিয়ে যাচ্ছে। তো ঠাকুর 3টের আশপাশ নাগাদ এখানে কল্পতরু হয়ে তার ভক্তদেরকে আশীর্বাদ করেছিলেন যে তোমাদের চৈতন্য হোক। অগণিত ভক্তের ভিড়, ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত ভিড় এরকমই থাকে, একটুও কমে না, বরঞ্চ বাড়ে। ঠাকুরের কথা শোনার জন্য, ঠাকুরকে দর্শনের জন্য, একবার ঠাকুরের ঘর দর্শনের জন্য এত মানুষের ভিড়। তো 1886 সালের 1 জানুয়ারি শীত বেশ পড়েছিল কাশীপুরের উদ্যানবাটিতে ঠাকুর তখন রয়েছেন। আর বিকেলে অন্য দিন থেকে একটু ঠাকুর সুস্থ বোধ করছিলেন। সেই সময় শ্রী রামকৃষ্ণের যেই ত্যাগী যেই সন্তানরা ছিল কেউ সেখানে ছিলেন না, সমস্ত গৃহভক্তরাই সেখানে ছিলেন, এবং গৃহভক্তদের মধ্যে সবাই পুরুষ ছিলেন, স্ত্রী কোনো ভক্ত সেখানে ছিলেন না। ঠিক ওই সময় ওরা ঠাকুরের ঘরদুয়ার পরিষ্কার আর বাগানবাড়ি যত্নের কাজ করছিলেন, কারণ ঠাকুর যে গলরোগ ছিল সেই গলরোগের পর অগণিত ভক্তের ভিড় শুধু ঠাকুরের কথা শোনার জন্য, ঠাকুর শেষ সময়ে যেই জায়গাটায় যেই ঘরটায় থেকেছিল সেই জায়গাটা দর্শন করার জন্য। তো 1886 সালের 1 জানুয়ারি সেদিন অন্য দিন থেকে ঠাকুর একটু সুস্থ বোধ করছিলেন, আর সেদিন শীতটা বেশ ভালোই পড়েছিল। 1 জানুয়ারিতে মানে 1886 সালের 1 জানুয়ারিতে রামকৃষ্ণদেবের যেই ত্যাগী যেই সন্তানরা ছিলেন সেই সময় কেউ উপস্থিত ছিলেন না, সমস্ত গৃহভক্তরাই সেদিন এসেছিলেন এবং সবাই পুরুষ ছিলেন, কোনো ত্যাগী ভক্তরা সেই সময় ছিলেন না। ঠিক ওই সময়ই ওরা ঠাকুরের ঘরদোর পরিষ্কার আর বাগানের যত্নের কাজে ব্যস্ত ছিলেন। কারণ যখন গলার যেই রোগ, সেই রোগে কষ্ট পাওয়ার জন্য তাকে দক্ষিণেশ্বর থেকে ঠাকুরকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। আর তাকে দক্ষিণেশ্বর থেকে কলকাতায় নিয়ে আসার ক্ষেত্রে তার ত্যাগী আর গৃহী যেই ভক্তরা ছিলেন, সন্তানরা ছিলেন, তারা সলা পরামর্শ করেই তাকে নিয়ে এসেছিলেন। কলকাতায় প্রথমেই ঠাকুরকে আনা হয় বাগবাজারের বলরাম বসুর বাড়িতে, তারপর শ্যামপুকুরের গোকুল ভট্টাচার্যের বাড়িতে। সেখান থেকেই অঘ্রাণ সংক্রান্তির একদিন আগে পাইকপাড়ার গোপাললাল ঘোষের কাশীপুর বাগান বাড়িতে ঠাকুরকে নিয়ে আসা হয়। আর এই কাশীপুর বাগান বাড়িতে আনা হয় মূলত ডাক্তার মহেন্দ্রলাল সরকারের পরামর্শে। প্রতি বিকেলেই কাশীপুর উদ্যানবাটিতে গৃহী যে ভক্তরা ছিলেন তারা আসতেন, আর ত্যাগীরা তো তার সাথেই থাকতেন সব সময়। ছুটির দিন বলে বিকেলের আগেই চলে এসছে গৃহভক্তরা, মানে বিকাল হওয়ার অনেকটা আগেই গৃহভক্তরা চলে এসেছেন। ঠাকুরের নামার সময় বিকেল 4টে, তিনি নামেন। দুপুরে তাকে ইদানিং খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়ানো হয়, যেহেতু তার ব্যথাটা যেন একটু কম অনুভব করে সেই কারণের জন্যই। বিকেল 3টে নাগাদ বাগানে বেড়াতে নামলেন। তার একটু আগেই সে দেবেন্দ্র মজুমদারের মামা হরিশ মুস্তাফিকে কৃপা করেছেন। সকাল থেকে ঠাকুরের মন উৎফুল্ল। কৃপা পেয়ে হরিশ কাঠের সিঁড়ি বেয়ে নিচে নেমে চিৎকার করে বলছেন, আজ আনন্দ ধরে না, কেঁদে চলছেন তিনি। আর এবার বিকেলে ভাইপো রামলাল চট্টোপাধ্যায়ের কাছে ডেকে ঠাকুর বললেন, চল একটু বেরিয়ে আসি। রামলালের হাতে গামছা আর ঠাকুরের পরনে লাল পেড়ে ধুতি আর লাল পাড় বসানো একটা মোটা চাদর, কান ঢাকা টুপি, পায়ে মোজা, চটি জুতো। তিনি নামছেন জগতে কৃপা বর্ষণের জন্য। রামলালের হাতে গামছা
আর ঠাকুরের পরনে লাল পেড়ে ধুতি, লাল পাড় বসানো একটা মোটা চাদর, কান ঢাকা টুপি, পায়ে মোজা ও চটি জুতো। তিনি নামছেন জগতী কৃপা বর্ষণের জন্য। স্বামী শারদানন্দ লিখেছেন, বিশেষ শুভ মুহূর্তে তার গৃহী ভক্তদের প্রতি অযাচিতভাবে তিনি করুণা বা কৃপা ভাণ্ডার উপুর করে দিয়েছেন। হলঘরের পশ্চিমের দরজা দিয়ে উদ্যান পথে দক্ষিণ মুখে ফটকের দিকে এগোতে লাগলেন। শীতের পোশাক জড়িয়ে নামছেন ঠাকুর। বসতবাটি আর ফটকের মাঝামাঝি আম গাছের ছায়ায় রয়েছেন গিরিশ ঘোষ, রাম দত্ত। গিরিশ ঘোষকে সম্বোধন করেই বললেন, তুমি যে সকলকে এত আমার অবতারত্ব সম্বন্ধে বলে বেড়াও, কি দেখেছ বুঝেছ? গিরিশ ঘোষ ছুটে এসে ঠাকুরের পায়ের কাছে জানু পেতে করজোড়ে বসে বন্দনা শুরু করলেন। ব্যাস বাল্মীকি যার কথা বলে শেষ করতে পারে না, আমি তার সম্বন্ধে বেশি কি বলতে পারি? ঠাকুরের সর্বাঙ্গ রোমাঞ্চিত হচ্ছে। একে একে এলেন অন্যরা, সবাই বাগান থেকে ফুল ছিঁড়ে অঞ্জলি দিতে লাগলেন ঠাকুরকে। চাপা ফুল পায়ে দিল অক্ষয় কুমার সেন। সকলের প্রত্যেকের মুখে জয় রামকৃষ্ণ। চাপা ফুল পায়ে দিলেন অক্ষয় কুমার সেন। প্রত্যেকের মুখে জয় রামকৃষ্ণ ধ্বনি। কেউ কেউ আবার ফুল ছুঁড়ে আকাশের দিকে ছুটতে লাগলেন, যেন পুষ্পবৃষ্টি হচ্ছে। কিছুটা সমাধিস্থ হয়ে পড়লেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। নিজেকে সামলে নিলেন। সমবেত ভক্তদের স্পর্শ করে বলে উঠলেন, তোমাদের আর কি বলবো, তোমাদের সকলের চৈতন্য হোক। কারোর গায়ে তার পা লেগেছে, কারোর দেহ তার হাত স্পর্শ করেছে, কারোর বুকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। প্রায় সবার বুক স্পর্শ করে নিচের থেকে উপরে হাত বোলাতে বলছেন, তোমাদের চৈতন্য হোক। অক্ষয় কুমারের বুকে হাত দিতেই বিদ্যুৎ সঞ্চারিত হলো। অক্ষয় কুমারের চোখ দিয়ে অনর্গল জল গড়িয়ে পড়ছে। একে একে রামচন্দ্র, নবগোপাল ঘোষ, উপেন্দ্রনাথ মজুমদার, গিরিশ ঘোষের ভাই অতুল কৃষ্ণ, বৈকুণ্ঠনাথ সান্যাল সব সময় দেখেছেন ঠাকুরের হাস্যদীপ্ত মূর্তি। এলেন কিশোরী রায় হারানো। রান্নাঘরে রুটি বেলার তোড়জোড় করছিল পাচক গাঙ্গুলি। ডেকে আনলেন গিরিশ। শান্ত মনে তাকেও কৃপা করলেন। ঠাকুর আজ কাউকে বঞ্চিত করতে চাইছেন না। ঠাকুর আজ কাউকে বঞ্চিত করবে না, প্রত্যেককেই যেন আশীর্বাদ পান ঠাকুর তাই চাইছেন। একমাত্র হরমোহন মিত্রকে তিনি বললেন, তোমার আজ থাক। এই হলো ঠাকুরের কল্পতরু হয়ে কৃপা বর্ষণের কথা। আরও অনেক কথা রয়েছে, পুরোটা আমারও জানা নেই। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।